সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ২১ মার্চ, ৭ চৈত্র এবং ফার্সি ১ ফারভার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টা ২৩ মিনিটে, ভারত সময় রাত ৭টা ৫৩ মিনিট এবং তেহরান সময় বিকেল ৫টা ৫৩ মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৪৪০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান বিএন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ,
এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন যুক্তরাষ্ট্রে সম্প্রতি সহিংসতায় ৮ ব্যক্তি নিহত হওয়ার পর সেদেশে বিদেশিদের উপর হামলা বেড়ে যাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে গত ১ মাসে করোনার বিস্তার দ্বিগুণ হওয়ার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে ফার্সি নববর্ষ উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান, কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ। পরমাণু সমঝোতাকে কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর আগ্রহ প্রকাশ বোরেলের। স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না, প্রেসিডেন্ট জিয়াকে উদ্ধৃত করে বলেন শেখ হাসিনার বক্তব্য। এবং বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছে দিদি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ফার্সি নববর্ষ ১৪০০ সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আজ একথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভরশীল করে ফেলা যাবে না। তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে একে ভয়াবহ অপরাধযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন যে দেশটি পরমাণু বোমা হামলা চালিয়ে একটি দেশের ২,২০,০০০ মানুষকে হত্যা করতে পারে, সে দেশের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত নয়। তিনি বলেন, তবে এই নিষেধাজ্ঞা আমাদের জন্য অনেক ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করেছে। করোনা ভাইরাসের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, এই ভাইরাস ইরানে ছড়িয়ে পড়ার শুরুতে আমাদের কাছে পর্যাপ্ত মাস্ক পর্যন্ত ছিল না, অথচ এখন আমরা নিজেরা করোনা ভাইরাস মোকাবেলার সব পণ্য দেশেই তৈরি করছি। আয়াতুল্লাহিল উজমা খামেনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশের অর্থনীতিকে নিষেধাজ্ঞার উপর নির্ভরশীল না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনাদেরকে ধরে নিতে হবে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা যদি উঠে যায় তাহলে এটা করব ওটা করব এ ধরনের কথা বলবেন না। যদির উপর ভিত্তি করে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়। সর্বোচ্চ নেতা বিভিন্ন খাতে দুর্নীতির লাগাম টেনে ধরারও আহ্বান জানিয়েছেন। তিনি একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, শত্রুর কঠোর অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও ইরানের অর্থনীতি বিশ্বে 18তম অবস্থানে রয়েছে। এটি ছোটখাটো কোনো ব্যাপার নয়। বিশ্বের 200-এর বেশি দেশের মধ্যে 18তম অবস্থানে থাকা অনেক বড় ব্যাপার। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিভিন্ন চ্যানেলের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এমনকি সর্বোচ্চ নেতার ওয়েবসাইট খামেনি.ir এবং বার্তা সংস্থা ইরান প্রেস তার ওই ভাষণ সরাসরি সম্প্রচার করছে। সর্বোচ্চ নেতা সাধারণত নওরোজের ভাষণ বছরের প্রথম দিনে ইরানের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা আলাইহিসসালামের মাজার কমপ্লেক্স থেকেই দিয়ে থাকেন। এবার তিনি মাশহাদে যাননি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কারণে তার মাশহাদ সফর বাতিল করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, নওরোজেই নয়, প্রতিদিন আমরা আমাদের জান বাজি রেখে
প্রিয় স্বদেশের নিরাপত্তা ও সম্মান অটুট রাখব। মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি নওরোজের শুভেচ্ছা বার্তায় একথা বলেন। নওরোজের বার্তায় রহিম মুসাভি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনীর প্রচুর যোদ্ধা জাতির সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে স্থল সীমান্ত সহ সকল প্রতিরক্ষা ঘাঁটিতে যথারীতি সার্বিক সুরক্ষা প্রস্তুতি নিয়ে উপস্থিত রয়েছেন। বার্তায় আরও এসেছে, নতুন বছরে সেনাবাহিনী এবছরের স্লোগান উৎপাদন, সহযোগিতা, সমর্থন ও বাধা দূরীকরণকে কেন্দ্র করে আগের তুলনায় অনেক বেশি পৃষ্ঠপোষকতা দেবে। কারিগরি সক্ষমতা বৃদ্ধির স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত সরঞ্জাম সহ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সহ এক্ষেত্রে তৎপর অন্যান্য প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলে জনাব মুসাভি তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করা এবং এটিকে কার্যকর করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। কোভিড-19 যুগে ইইউর পররাষ্ট্রনীতি শীর্ষক একটি বই প্রকাশ করে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন। বোরেল তার বইয়ে লিখেছেন, 5 বছর আগে ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, রাশিয়া ও চীন এবং ইইউর তৎকালীন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেন। তিনি আরও লিখেছেন, ইরানের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের ওই সমঝোতায় পৌঁছাতে 12 বছর সময় লাগে। এ অবস্থায় এত দীর্ঘ সময়ের প্রচেষ্টার অর্জনটি যদি ব্যর্থ হয়ে যায় তবে অন্য কোনো কিছু দিয়েই সেই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। এই সমঝোতা এমন একটি দলিল যাতে 100-র বেশি পৃষ্ঠা রয়েছে এবং বেশ কয়েকটি সংযুক্তি রয়েছে বলে জানান ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা। তিনি বলেন, সমঝোতা অনুযায়ী ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করতে সম্মত হয়। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের উপতথ্যমন্ত্রী বলেছেন, ইয়েমেনের উপর যদি জোটের আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের অভ্যন্তরে আরও গভীরে হামলা চলতে থাকবে। বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, তাওফিক আল হোমাইরি সানাই আজ আরও বলেছেন, সৌদি ভূখণ্ডে হামলা করার বৈধ অধিকার রয়েছে ইয়েমেনের। স্বদেশ রক্ষার স্বার্থে এবং ইয়েমেনের মজলুম জনগোষ্ঠীর উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন ও অবরোধের জবাব দেওয়ার অধিকার রাখে সানা। আল হুমাইরি আরও বলেন, আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি জনগণের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে। সৌদি জোট যখন প্রতিদিন ইয়েমেনের উপর অসংখ্যবার আগ্রাসন চালিয়ে তেল ট্যাঙ্কারগুলো জব্দ করছে, সেই পরিস্থিতির মধ্যে আমেরিকা আবার যুদ্ধবিরতির ফাঁকা বুলিয়া ওড়াচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসন 7ম বছরে পড়তে যাচ্ছে। আগ্রাসন ও অবরোধের জেরে পর্যন্ত 17,000 ইয়েমেনি নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, প্রায় 40,000 মানুষ গৃহহীন হয়েছে এবং শতকরা 85%-এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধ হলে এবং দেশটির ওপর থেকে সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বন্ধ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সানা। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের পদস্থ কর্মকর্তা মোহাম্মদ আলী আল হুথি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া ধারাবাহিক কয়েকটি পোস্টে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অবরোধ ও আগ্রাসন বন্ধ করে ইয়েমেনের দুর্ভিক্ষ ও জনগণের দুর্দশা বন্ধ করুন। হুথির টুইটার বার্তায় আরও বলা হয়, আমরা যুদ্ধ শুরু করিনি, কাজেই আমাদের পক্ষ থেকে বন্ধ করার প্রশ্ন উঠতে পারে না। সম্প্রতি হুথি যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ওই তেল শোধনাগারে আগুন ধরে যায়। রিয়াদ এ ধরনের হামলার পুনরাবৃত্তি না করার জন্য হুথিদের প্রতি আহ্বান জানায়। সৌদি আরবের ওই আহ্বানের জবাব দিতে গিয়েই দৃশ্যত আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালেন হুথি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্ধৃত করে বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মন্তব্য করেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের আর কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না। আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা হয়েছিল। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াকে দাঁড় করানো হয়েছিল, স্বাধীনতার নায়ক বানানো হয়েছিল, মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল। আজকে আন্তর্জাতিকভাবেও সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। 15ই আগস্টের হত্যাকাণ্ডের নির্মম বর্বরতার কথা বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, এইভাবে তাকে হত্যা করা হবে এটি বোধহয় তিনি কখনো কল্পনাও করতে পারেননি, বিশ্বাসও করতে পারেন, কারণ তার ছিল বাংলাদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা। শেখ হাসিনা বলেন, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন আমরা পালন করছি। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি আমার দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সকল নেতাদের প্রতি কৃতজ্ঞ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়লেও এখনও লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষে নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বেলা 11:30টায় কেন্দ্রীয় ঔষধাগার সিএসএমডির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এক মাসের ব্যবধানে করোনার সংক্রমণ দ্বিগুণ হওয়া প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, সংক্রমণের এমন হার আতঙ্কের বিষয়। এছাড়া করোনা আক্রান্ত বেড়ে যাওয়ার কারণে আমরা এক অস্বস্তিতে আছি। আমরা বেড়ে যাওয়ার কারণটি দেখলাম, বেশিরভাগ সংক্রমণ হয়েছে যারা কক্সবাজারে গেছে, সেখানে কেউ মাস্ক পরেনি ও স্বাস্থ্যবিধি মানেনি, যার ফলে সংক্রমণের শতাংশ 2 থেকে এখন 10-এ উঠে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছে দিদি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছেন দিদি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ রোববার বাঁকুড়ায় বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বন্ধুগণ, আসুন আমরা সংকল্পবদ্ধ হই, এবার আসল পরিবর্তন হবে। বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলার উন্নয়নের জন্য আসল পরিবর্তন হবে। দিদি, কাটমানির খেলা চলবে না, দুর্নীতির খেলা চলবে না, তোলাবাজির খেলা চলবে না। প্রধানমন্ত্রী বলেন, পানির সমস্যায় কষ্ট পাচ্ছেন বাঁকুড়ার মানুষ। দিদি 10 বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, এখানে পানীয় জল কোথায়, নিকাশি ব্যবস্থা কোথায়? কেন্দ্রীয় সরকারের টাকায় তৃণমূল নেতাদের পকেট ভরেছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। রাজ্যে 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত 8 দফায় ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে 2রা মে। বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে 5 বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ এগরায় এক সমাবেশে ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, মমতা দিদি রাজ্যে পরিবর্তনের কথা বলেছিলেন, আপনারা বলুন পরিবর্তন হয়েছে কি? বন্ধুরা, পরিবর্তন কিছুই হয়নি। আগেও অনুপ্রবেশ হচ্ছিল, এখনও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আপনারা আমাকে বলুন, আপনারা কি বাংলাকে অনুপ্রবেশ মুক্ত চান? মমতা দিদি কি অনুপ্রবেশ মুক্ত করতে পারবেন? আপনারা মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করে দিন, তাহলে 5 বছরের মধ্যেই আমরা বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব।
বিজেপি অনুপ্রবেশকারী বলতে মূলত বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা কথিত মুসলিমদের টার্গেট করে থাকে। তাদের কাছে বাংলাদেশ বা অন্য দেশ থেকে অমুসলিম মানুষজন উদ্বাস্তু বা শরণার্থী। শ্রোতা বন্ধুরা, ফার্সি নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ করছি। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত একটি ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টসে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ঘোষণাটি শুনলেন। এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে গোলাগুলির ঘটনায় এশীয় বংশোদ্ভূত বেশ কজন নিহত হবার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে বিদেশিদের প্রতি বিদ্বেষবশত ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এ ধরনের সহিংসতা ক্রমেই বাড়ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে গোলাগুলির ঘটনায় এশীয় বংশোদ্ভূত বেশ কজন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন বিদেশিদের প্রতি বিদ্বেষবশত ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এ ধরনের সহিংসতা ক্রমেই বাড়ছে। তাই এ ব্যাপারে কারোরই নীরব থাকা উচিত নয়। ওই সহিংসতায় 6 এশীয় নারীসহ মোট 8 ব্যক্তি নিহত হয়। সহিংসতার পর প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত শুক্রবার আটলান্টা শহর সফরে যান এবং সেখানকার এশীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। ভয়াবহ ওই হত্যাকাণ্ডে আবারও মার্কিন সমাজে এশীয় বংশোদ্ভূত নাগরিকদের ওপর হামলার প্রতি দেশটির প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এশীয় নাগরিকদের উপর সহিংসতার ব্যাপারে বলেছেন, এর প্রতিবাদে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তারা খুবই উদ্বিগ্ন, কেননা তারা হামলার শিকার হচ্ছে, এমনকি তারা মানসিক ও সামাজিকভাবেও হেনস্থার শিকার হচ্ছে। ঘৃণা মার্কিন সমাজে নিরাপত্তা দিতে পারবে না এবং অবশ্যই এর অবসান ঘটা উচিত বলে বাইডেন মন্তব্য করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস মোকাবেলায় নিজের ব্যর্থতার কারণে প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হওয়ায় তিনি মহামারী বিপর্যয়ের জন্য চীনকে আক্রমণ করে কথা বলেছিলেন। তিনি বহুবার এ ভাইরাসের বিস্তার ও সারা বিশ্বে বহু মানুষের মৃত্যুর জন্য চীনকে দায়ী করেন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি সমর্থন দেওয়ায় এর প্রতিবাদে ট্রাম্প আন্তর্জাতিক এই সংস্থা থেকে বেরিয়ে যান। ট্রাম্পের ওই পদক্ষেপের উদ্দেশ্য ছিল করোনা সংকট মোকাবেলায় নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা মাত্র। কিন্তু চীনের প্রতি ট্রাম্পের ওই অভিযোগ যুক্তরাষ্ট্রের জনমনে নেতিবাচক প্রভাব ফেলে এবং এশীয় বংশোদ্ভূত নাগরিকদের ওপর হামলা ও তাদের সম্পদ লুণ্ঠনের মাত্রা বেড়ে যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তাদের আগে যারা ক্ষমতায় ছিল করোনা ইস্যুতে বর্ণবাদী বক্তব্য রাখেন এবং এর জেরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও উত্তেজনা দেখা দেয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উগ্র বক্তব্যকে দায়ী করেন, কারণ তারা করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে বিভ্রান্তি ছড়িয়েছিলেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের বারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। মাত্র 1 মাসের ব্যবধানে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে
নানা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, মিছিল, মিটিং, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা নেয়ার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এ অবস্থায় জনসমাগম কমাতে আজ থেকে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। মাত্র 1 মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এ সংক্রমণ উপেক্ষা করে পুরোদমে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, মিটিং মিছিল, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। এ অবস্থায় জনসমাগম কমাতে আজ 21 মার্চ থেকে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ফেব্রুয়ারি মাসের 19 তারিখ একদিনে যেখানে করোনায় মৃত্যু হয়েছিল 8 জনের, সেখানে ঠিক 1 মাস পর 19 মার্চ মৃত্যু হয়েছে 18 জনের। একইভাবে হাসপাতাল ও সাধারণ আইসিইউ শয্যায় রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। করোনার সংক্রমণ বাড়লেও কোনোভাবেই নিয়মের মধ্যে আসছে না মানুষ। মাস্ক পরার অনীহা চরম আকারে ধারণ করেছে। রাজধানীর বাইরে তো বটেই, খোদ ঢাকাতেই নানা অজুহাতে মুখে থাকছে না মাস্ক। গানের প্রোগ্রাম ছিল তো এই জন্য আসলে তখনই খুলেছি, এরপরে আর মাস্ক রেখে আসছি বাসায় ভুলে। আমি একটু বাথরুমে গেছিলাম তো এই জন্য মাস্কটা লাগাই নেই আর কি। আমি নামাজ পড়ে বেরোলাম তো মাত্র, টেলিফোনে কথা বলতেছি মাস্ক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করেন, করোনার এই ঊর্ধ্বগতির মাঝে যারা এখনো করোনায় আক্রান্ত হয়নি, যারা হয়ে ভালো হয়ে গেছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন, যারা নেননি, সবাই এখন ঝুঁকির মধ্যে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাতেই করোনা নিয়ে আবারও মহাসংকটে পড়তে যাচ্ছে দেশ। ট্রাভেল, ট্যুরিজম, বিয়ে শাদী, গ্যাদারিং, এটা যদি আরো আমরা 1 থেকে 2 সপ্তাহ অ্যালাউ করি তাহলে এটা ফার্স্ট ওয়েভ কেও ছাড়িয়ে যাবে। এবং হসপিটাল গুলো অলরেডি এক্সস্টেড, কিন্তু অন্তত যদি সবাই মাস্কটা পরে, মাস্ক পরে বের হলে কাজ করলেও অনেক সংক্রমণ কমে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম বলেছেন, এরই মধ্যে ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনার অস্তিত্ব মিলেছে বাংলাদেশের 16 জনের দেহে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে জনসমাগম সম্পূর্ণ বন্ধ করতে সরকারকে পরামর্শ দেবেন তারা। এদিকে আগামী 26 মার্চ থেকে 4 এপ্রিল সাধারণ ছুটির ব্যাপারে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচার করা হচ্ছে সেটিকে ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। নওরোজ আজি বসন্ত জাগ্রত দ্বারে। শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নওরোজ উপলক্ষে আপনাদের সবাইকে বাসন্তী অভিনন্দন জানাচ্ছি। ফার্সি ক্যালেন্ডারে বছরের প্রথম মাস ফারওয়ার দিনের প্রথম দিন থেকে শুরু হয় নওরোজ। ইরানের সবচেয়ে বড় সরকারি ছুটির সময় এই নওরোজ। এভাবে বললেও ভুল হবে না যে বছরের প্রথম দিন থেকে নববর্ষ উপলক্ষে যে কয়দিন ছুটি থাকে সে কয়দিনই নওরোজ। আবার বসন্তের সূচনায় ইরানের নওরোজ। ফুল ফুটুক আর নাই ফুটুক, ফারওয়ার দিনের প্রথম দিন বসন্ত এবং নওরোজ। তবে হ্যাঁ, ইরানের বসন্তের সঙ্গে প্রকৃতির দারুণ সখ্যতা রয়েছে। বসন্তের সূচনায় গাছে গাছে ফুল ফোটেনি এমনটা হতে খুব কমই দেখা গেছে। এই নওরোজ বা নববর্ষ বরণের সংস্কৃতি যে কতটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী ইরানে, তা নওরোজ সংস্কৃতির সঙ্গে পরিচিত না হলে বোঝা যাবে না। বলা বাহুল্য, ইরানের সবচেয়ে বড় উৎসব হল নওরোজ উৎসব। যাই হোক, এই নওরোজের বেশ কয়েকটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে চলুন ইরানের অত্যন্ত জনপ্রিয় একটি
বসন্ত গীতি শোনা যাক। জি, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের বসন্ত সঙ্গীত। তো নওরোজ কিন্তু এখন সমাগত দ্বারে। বসন্ত বরণ এবং নওরোজ উৎসব একত্রেই পালিত হয় ইরানে। বসন্তের সূচনায় প্রকৃতিতে যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তন মানুষ নিজেদের মনেও ঘটাতে চায়। বসন্ত আর নওরোজ উভয়কে সমান মর্যাদা দিয়ে বরণ করে নেওয়ার কিছু ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে ইরানে। পুরনো বছরের শেষ দিকে ক্লান্তির নিঃশ্বাস ফেলে যেন বিদায়ের প্রস্তুতি নেয় পুরনো বছরের শেষ দিনগুলো। নতুনের ডামাডোলে সেই ক্লান্তি, শ্রান্তি, জড়তা কেটে যেতে থাকে। জনগণ প্রকৃতির শ্যামলিমা নিজেদের ঘরে, আশেপাশে, অফিস আদালত কিংবা কর্মস্থলে গড়ে তোলার চেষ্টা করে। নওরোজকে ঘিরে তাই ঘটা করে চলে সবুজের আবাহন। এই সবুজ মনোদৈহিক জাগৃতি আর নবীনতার প্রতীক। সতেজ, সজীব হয়ে ওঠার একান্ত মনোবাসনা ধরা দেয় এই সবুজের আয়োজনে। গম কিংবা মাসকলাই অথবা ডাল ভিজিয়ে সবুজ চারা বানানো হয় ঘরে ঘরে। বিচিত্র উদ্ভিদে প্রাকৃতিক সুন্দর পরিবেশ তৈরি করা হয় বাড়িঘরে। বিশ্বের যে প্রান্তে ইরানিরা বসবাস করুক না কেন, নওরোজের এই সংস্কৃতি সবার ঘরে ঘরে পালন করা হয়। বসবাসের স্থানেই তারা ইরানের এই চমৎকার সংস্কৃতি চর্চা করে। এভাবে সবুজের আবহ তৈরি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইরানিরা স্বাগত জানায় ঐতিহ্যবাহী নওরোজকে। অবাক করা ব্যাপার হলো, পাখিদের কলকাকুলিও এ সময় বসন্তের পূর্বাভাস নিয়ে আসে। না, আমাদের কোকিল নয় ঠিক, বনের সচরাচর পাখিরাই কুজনে মেতে উঠে বলে দেয়, আজি বসন্ত জাগ্রত দ্বারে। পাখিদের ওই নৃত্য গান আর কলকোলাহল দেখে বলছে সবাই খুলে মন দোর, বসন্ত এসে গেছে, ওঠো আলিঙ্গনে করে নাও তারে বরণ, বাসন্তী প্রবাহে এসে যে প্রকৃতির পরাণ। এ লগ্নের তিক্ততায় বোঝো জাগ্রত আঁখি, বসন্ত এসেছে মিষ্টি স্বপ্নের ঘোর মাখে। নাসির মাহমুদ রচিত বসন্ত কাব্যের আবৃত্তি শুনলেন। এই আবৃত্তির সঙ্গে সঙ্গে নিশ্চয়ই মনে পড়ে যাবে বিখ্যাত সেই গানটি, আহা আজি এ বসন্তে। চলুন শিল্পী সাদি মোহাম্মদের কণ্ঠে কথামুখটি অন্তত শুনে নেওয়া যাক। আহা আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। গানটির অংশবিশেষ শুনলেন। বসন্ত আর নওরোজকে ঘিরে সাজসজ্জার আয়োজন চলে মাসখানেক ধরে। যে ঠিকই বলেছেন মেলিয়াপ্পা, এ যেন দস্তুর মতো এক অভিযান। ইরানিরা এমনিতেই ভীষণ রকম পরিচ্ছন্ন জাতি। নওরোজ উপলক্ষে সেই পরিচ্ছন্নতায় যুক্ত হয় নতুন নতুন আকাঙ্ক্ষা ও মনোযোগ।
কেউ রং করে, সামর্থ্য অনুযায়ী কেউ ঘরের আসবাবপত্র পাল্টায়, কেউ বা ইন্টেরিয়র ডেকোরেশন বা ঘরের অভ্যন্তর সজ্জায় পরিবর্তন এনে সব কিছু নতুন করে সাজায়। এটাকে নওরোজের পরিভাষায় খনে থেকনি বলে। খনে মানে ঘর, আর থেকনি মানে হলো ঝাঁকুনি দেওয়া। তার মানে কোনো কিছুর পর ময়লা ধুলোবালি পড়লে যেভাবে আমরা ঝাড়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, ঠিক সেরকম ঝেড়ে মুছে ঘর পরিষ্কার করার নামই খনে থেকনি। তবে শুধু ঝেড়েই শেষ করা হয় না, বরং ধুয়ে মুছেও পরিচ্ছন্ন করা হয় বিগত বছরের সব ধুলোবালি, ময়লা আবর্জনা, জরাজীর্ণতা। সারা দেশ জুড়ে এই পরিচ্ছন্নতা অভিযান চলার ফলে পুরো দেশটাই একেবারে নতুন ঝকমকে হয়ে ওঠে। মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষ দেশের সম্ভাব্য সৌন্দর্য বর্ধন উপযোগী জায়গাগুলোতে ফুল কিংবা নতুন উদ্ভিদ রোপণ করে সাজিয়ে তোলে পরিবেশকে। নওরোজে তাই সত্যিকার অর্থেই নতুন আমেজ তৈরি হয় ইরানিদের মাঝে। ইরানিদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য হলো নওরোজে সবার বাড়িতে মোটামুটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যাওয়া আসা, তাই সার্বক্ষণিক পরিচ্ছন্নতার আয়োজন চলে। এর মাধ্যমে মানুষের মনেও আসে এক ধরনের পবিত্রতা। সবুজের নবজন্মে বিশ্বাসে আসে নতুন মাত্রা। যারা পুনরুজ্জীবন কিংবা পরকালীন জীবনে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের পালে লাগে নতুন হাওয়া। পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলা হয়েছে ইসলামে। একইভাবে পরকালীন জীবনে বিশ্বাসও ঈমানের অংশ। এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে আছেন এ প্রত্যাশার উপর। برخیز که باد صبح نوروز در باغچه می کند گل افشان، خاموشی بلبلان مشتاق در موسم گل ندارد امکان. بگوی تا به یک بار، وین پرده بگوی تا به یک بار، زحمت ببرد ز پیش ایوان. বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানি নওরোজ উপলক্ষে আয়োজিত বিশেষ এই আসরে। নওরোজ উৎসবকে ইরানে ঈদে নওরোজ বলে অভিহিত করা হয়। তবে এই ঈদের সঙ্গে ইসলামের ঈদকে মেলানো চলবে না, কারণ ইরানে যে কোনো উৎসবকেই ঈদ বলা হয়। যদিও ঈদের সঙ্গে একটা মিল আছে নওরোজের, সেটা হলো কেনাকাটার ধুম পড়ে যায় নওরোজের কিছুদিন আগে থেকেই। বাজার ঘাটগুলো তাই জনারণ্যে পরিণত হয়ে ওঠে। শুরুতেই বলেছি যে নওরোজ উপলক্ষে বেশ লম্বা ছুটি থাকে ইরানে। ছুটিতে বাজারঘাট বন্ধ থাকে, সেজন্য বন্ধের দিনগুলোতে বাজারের চাহিদা মেটাতে নওরোজের আগে ভাগে জমজমাট হয়ে পড়ে রাস্তাঘাট, হাট বাজার সব। নতুন জামা কাপড় থেকে শুরু করে ঘরের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সব কেনাকাটার ধুম পড়ে যায়। প্রকৃতির সঙ্গে মিল রেখে সবাই নতুন জামা পরার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। নবীন কিশলয় যেরকম ঝকমকে প্রতিবিম্ব ছড়ায়, নতুন জামার আয়োজনেও দেশ জুড়ে সেই রকম নতুনের আমেজ লক্ষ্য করা যায়। মাটির চেহারা সবুজের আগমনে এই বসন্তে যেভাবে পাল্টে যায়, প্রকৃতির সেই রূপ ইরানিরা তাদের পোশাক আশাকেও চর্চা করে। বসন্তের আগমনে তাই প্রতিটি ইরানির মনেও স্বাভাবিকভাবেই বিরাজ করে সবুজ, সতেজ, আনন্দময় বসন্তের উচ্ছ্বাস এবং নির্মল প্রশান্তি। তো শ্রোতা বন্ধুরা, বিশেষ এ আয়োজনের এ পর্যায়ে শোনা যাক বসন্ত গীতির বাকি অংশ। برخیز که می رود ز
হৃদয় কেড়ে নেওয়া এই গানটি বসন্তের আমেজ সৃষ্টি করে মনের গহীনে। যাই হোক, নওরোজে বুট বাদাম, পেস্তা, আখরোট, ফল ফুলের বিচি জাতীয় শস্যদানা খাওয়ার প্রচলনও ইরানে বেশ প্রাচীনকাল থেকেই রয়েছে। নওরোজে প্রায় প্রতিটি ইরানির ঘরেই সারা বছর ধরেই এগুলোর সংগ্রহ লক্ষ্য করা যাবে। আরেকটি বিষয় লক্ষণীয়, নওরোজের ছুটির অবসরে বেড়াতে যাওয়া ইরানিদের একটা ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই এই প্রবণতা চলে আসছে ইরানিদের মাঝে। নওরোজে যেখানেই বেড়াতে যাবে এই শস্যদানা খাওয়ার চেষ্টা চলবেই। গল্পগুজবের ফাঁকে ফাঁকে শস্য বিচির সঙ্গে চা খাওয়ার প্রচলন ইরানিদের মাঝে সহজলক্ষ্য। হাফট সিন সংস্কৃতির কথা না বললেই নয়। নওরোজের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে এই হাফট সিন সংস্কৃতি। হাফট সিন হল ফার্সি সিন বর্ণ দিয়ে শুরু হয়েছে। এরকম 7টি জিনিস দিয়ে ঘরে ঘরে টেবিল সাজানোর সংস্কৃতি। এর বিভিন্ন প্রতীকী অর্থ রয়েছে। কেউ কেউ সিন দিয়ে শুরু 7টি খাবার দিয়েও হাফট সিন সাজায়। যেমন সমুক এক ধরনের পাহাড়ি গাছের ফলের গুঁড়ো, সির মানে রসুন, সিব মানে আপেল, সানজেদ এটাকে রাশিয়ান অলিভও বলা হয়, সামানু গমের চারার শ্বাস দিয়ে তৈরি এক ধরনের খাবার, সেরকে মানে সেরকা এবং সাবজে মানে সবুজ চারা। হাফসিনের টেবিলে এই 7টি জিনিসের পাশাপাশি কোরআনে মাজিদ, পানি, গোল্ড ফিশ এবং ডিমও রাখা হয়। আরও রাখা হয় বিচিত্র মিষ্টি ও শুকনো ফল। ইরানি মিষ্টি শুকনো বলে দীর্ঘদিন থাকে, নষ্ট হয় না। এই হলো মোটামুটি ইরানি হাফসিন সংস্কৃতি। তবে অঞ্চল ভেদে এতে অন্যান্য সংযোজনে কিংবা বিয়োজনও লক্ষ্য করা যায়। বাড়ির মহিলারাও নওরোজ উপলক্ষে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তৈরি করে থাকেন। নওরোজ উপলক্ষে তরুণ তরুণীদের মাঝে বিয়ের একটা সংস্কৃতি লক্ষ্য করা যায়। যে মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে সেই পাত্রীর বাসায় নওরোজের আগমনে কিছু উপহার সামগ্রী পাঠানো হয়। এই উপহারকে ঈদুনে বলে অভিহিত করা হয়। ঈদুনে মানে হলো ঈদ উপহার। নতুন জামা, মিষ্টি, বাদাম জাতীয় পণ্য, সামানু কিংবা স্বর্ণ ইত্যাদি ঈদুনের অন্তর্ভুক্ত থাকে। পাত্রীপক্ষ পাত্রপক্ষকে নওরোজের রাতে আমন্ত্রণ জানায়, সে সঙ্গে জামা কাপড় ইত্যাদি উপহার দেয়। নওরোজের প্রথম প্রহরে মানে বছর শুরুর একেবারে সূচনা লগ্নে একটি দোয়া পাঠ করা হয়। এই দোয়াটি খুবই তাৎপর্যপূর্ণ। দোয়াটি হল, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার, ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার, ইয়া মুহাব্বিলাল হাউলি ওয়াল আহওয়াল, হাব্বিল হালানা ইলা আহসানিল হাল। এর অর্থ হল, হে অন্তর ও দৃষ্টির পরিবর্তনকারী এবং দিন ও রাতের পরিচালনাকারী এবং অবস্থার পরিবর্তনকারী মহান আল্লাহ, আমাদের অবস্থাকে সর্বোত্তম অবস্থায় রূপান্তরিত করুন। সুন্দর এই দোয়াটি আমাদের সবার জীবনে বয়ে আনুক ইতিবাচক পরিবর্তন। এ প্রত্যাশায় পরিসমাপ্তি টানছি নওরোজের বিশেষ আয়োজনের। সবাইকে আবারও নওরোজের শুভেচ্ছা ও অভিনন্দন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 21 মার্চ রোববারের কথাবার্তার আসরে
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম: বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার মামলায় গ্রেফতার আরও ৩। দৈনিক প্রথম আলো। বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ, কাঁধে দৈনিক কালের কণ্ঠ। মোদিকে নিয়ে কটূক্তি, ঠাকুরগাঁওয়ের সেই কিশোর কারাগারে। দৈনিক যুগান্তর। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে গণপরিবহন। দৈনিক ইত্তেফাক। বিএনপিকে স্বাধীনতা দিবসের র্যালি ২৭শে মার্চ করার পরামর্শ ডিএমপির। দৈনিক মানব জমিন। গণমানুষের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি, ডাক্তার শফিকুর রহমান। দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম: গদ্দারদের আমি চিনতে পারিনি, শিশির যখন শাহের মঞ্চে কাঁথিতে তোপ মমতার। দৈনিক আনন্দবাজার পত্রিকা। মেদিনীপুরে দু একটা গদ্দার হয়, সবাই নয়, নাম না করে অধিকারী পরিবারকে তোপ অভিষেকের। দৈনিক আজকাল। ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা, এগরার সভা থেকে ঝাঁঝালো আক্রমণ শাহের। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি এখন প্রমাণিত হয়েছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মাত্র ৩.৫ বছর সময় পেলেও তিনি এই সময়ের মধ্যে যে কাজগুলো করে গেছেন, শুধু সেগুলোকে অনুসরণ করলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি বলেন, আজকে তা প্রমাণিত সত্য, কারণ আমরা যাই করছি, যে পথ জাতির পিতা দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা এগোচ্ছি। তিনি যা যা করতে চেয়েছিলেন আমরা চেষ্টা করে যাচ্ছি সেই কাজগুলোকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। তার সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত মূল অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা মামলায় গ্রেফতার আরও ৩। দৈনিক প্রথম আলো। সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়ির ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। নোয়াগাঁওয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩৩ জন গ্রেপ্তার হলেন। এর মধ্যে মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম ওরফে স্বাধীন মিয়াকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ রয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। যে ষড়যন্ত্র চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে আমাদের শপথ। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে গণপরিবহন। দৈনিক ইত্তেফাক। গত কয়েকদিন ধরে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহল থেকে বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অথচ স্বাস্থ্যবিধি না মেনে চলছে অধিকাংশ মানুষ। বিশেষ করে গণপরিবহনের চিত্র একেবারে উল্টো। সেখানে চালক, সহকারী ও অধিকাংশ যাত্রী মাস্ক পরেন না।
আবার অনেকে মাস্ক পরলেও তা থুতনিতে ঝুলিয়ে রাখে। এছাড়া গাড়ির ভেতরে মাস্ক ছাড়া হকার যখন তখন প্রবেশ করে হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক ছিটাতেও দেখা যায় না। এই পরিস্থিতিতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিএনপিকে স্বাধীনতা দিবসের র্যালি 27 মার্চ করার পরামর্শ ডিএমপির। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 26 মার্চ র্যালি না করে 27 মার্চ করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রোববার দুপুরে বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এই পরামর্শ দেওয়া হয়। সাক্ষাৎ শেষে বিএনপির সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, আমরা বলেছি বিএনপির দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো অব্যাহত রাখতে চাই। আমাদের সুবর্ণ জয়ন্তী কর্মসূচি ঘোষণা করেছে অনেক আগেই। কর্মসূচি ঘোষণা 26 মার্চের পরিবর্তে 27 তারিখে র্যালি করার পরামর্শ ডিএমপির। আমরা বলেছি কোনো সমস্যা নাই, প্রয়োজনে 27 মার্চই র্যালি করব। তবে 26 মার্চের সাভার স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়া সহ অন্যান্য কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। দৈনিক নয়াদিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শোষক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে দেশের আপাময় জনসাধারণ মুক্তি সংগ্রামে অংশ নিলেও গণমানুষের সে স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খাতা কলম ও ল্যাপটপের পরিবর্তে মাদক ও অস্ত্র স্থান করে নিয়েছে। এমত অবস্থায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নেমে জনগণের অধিকার আদায় করতে হবে। এজন্য জামাত যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। তিনি স্বাধীনতার 50 বছর পূর্তিতে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আগ্রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভামঞ্চে যখন শিশির অধিকারী, তখনই কাঁথির সভা থেকে গদ্দার তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, গদ্দারদের চিনতে পারিনি, ওরা গিয়েছে, ভালো হয়েছে। আর শিশির বললেন, এ লড়াই আত্মসম্মানের লড়াই। রোববার কর্মসূচির শুরুতেই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় অংশ নেন মমতা। শুরুতেই বলেন, আগে কাঁথিতে আসতে অনুমতি লাগতো, কাঁথি তমলুককে নিজের জমিদারি ভাবত ওরা। এখন আমি খুশি হয়েছি, আর কোনো অনুমতি লাগে না। ঘুরিয়ে অধিকারী পরিবারকে তোপ দিকেই ভাষণ শুরু করেন মমতা ভাষণ শুরু করার কিছুক্ষণের মধ্যেই আগ্রার মঞ্চে উঠে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল থেকে স্পষ্ট ছিল, রোববারই অমিতের সভা মঞ্চে থাকতে চলেছেন শিশির অধিকারী। কথা মতো নির্দিষ্ট সময়ে মঞ্চে পৌঁছে যান শুভেন্দু পিতা। অমিতের সভামঞ্চে বক্তৃতাও দেন। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, আগ্রার জনসভায় আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কমিউনিস্টদের অপশাসন থেকে তৃণমূল আমলের দুর্নীতি, তোলাবাজি থেকে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির হেভিওয়েট প্রচারক। বলেন, দিতে চাইছেন তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে, আর মোদিজি সোনার বাংলা বানাতে চান। 5 বছর সময় দিন, বাংলাকে সোনার বাংলা বানিয়ে দেব। বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রোববার সকলের চোখ ছিল মেদিনীপুরের দিকে। এদিকে একের পর এক সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁঝালো আক্রমণ শোনাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। এদিন পাল্টা তার বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চেনা ছকে বাংলায় অনুপ্রবেশ, কমিউনিস্টদের অপশাসন, দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ শোনালেন শাহ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে কাজ করতে সর্বোচ্চ নেতার নির্দেশ।
পরমাণু সমঝোতাকে কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর আগ্রহ প্রকাশ বোরেলের। স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না, সাবেক প্রেসিডেন্ট জিয়াকে উদ্দেশ করে বললেন শেখ হাসিনা। বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছে দিদি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারত সময় রাত 10টায় আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամն եք լսում։
Բարի երեկո հարգարժան բարեկամներ, բարի երեկո մեզ շատ սիրելի մշտական ունկնդիր։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ծառայությունը ուղիղ եթերում ողջունում է ձեզ։ Բարեկամներ, օգտվելով առիթից շնորհավորում ենք իրանական նոր տարին, գարնանամուտը, Նոռուզյան տոնը, ցանկանում ամենակարևորը առողջություն։ Թվականից մարտի 21-ն է, Իրանում 1400 թիվն է, Ֆարվարդին ամսի 1-ը։ Երեկոն կիրակի է, ծանոթացեք մեկ ժամյա ռադիոհաղորդումների ծրագրացանկին, որտեղ կլսեք ուղիղ ռադիո եթերում լուրեր, որից հետո կհաղորդենք քաղաքական հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում կլսեք ողջույն բարեկամ հաղորդումը, որից հետո եթերը կշարունակի ռադիո գովազդը։ Իսկ ծրագրի ավարտին թանկագին բարեկամներ, քանի որ բոլորիս հայտնի է Նոռուզյան տոներն, կլսեք մասնավոր հաղորդում նվիրած Նոռուզին։ Հարգարժան բարեկամներ, Թեհրան ուղիղ ռադիո եթերում ձեզ համար աշխատում են Արտույտ Զոհրաբյանը եւ Ալվինա Բաղդասարյանը։ Շուրջ մեկ ժամ ընկերակցեք մեզ։ Մայրաքաղաք Թեհրանում 18:55 րոպե 22 վայրկյան։ Հարգարժան բարեկամներ, երաժշտական կարճ դադարից հետո կլսեք իրանական Նոռուզի մասին կարճ մի հաղորդում։ Իրանական Նովրուզը Ողջույն ձեզ, հարգելի ռադիոլսող բարեկամներ։ Շնորհավոր ավետաբեր գարնանամուտը, շնորհավոր իրանական նոր տարին Նովրուզը, շնորհավոր 1395 թվականի գարունը։